আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো। কথাগুলি আপনারা খুব ধৈর্য সহকারে শুনবেন, তাই ভিডিওতে একটা লাইক দিয়ে, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 2013 সালে 5ই মে শাপলা চত্বরে যে গণহত্যারা হয়েছিল, রাতে লাইট নিভাইয়া দিয়ে বিজিবি, র্যাব এবং পুলিশের যে লোমহর্ষক হত্যাকাণ্ড হয়েছিল, সেটাকে কেন্দ্র করে আমাদের এক ভাই এই যে আগস্ট মাসের 19 তারিখে পোস্টটা দিয়েছেন। এর আগে তো কেউ সাহস পায় নাই, তো সেই পোস্টটা দিয়েছেন হলো ফরহাদ রাকিব। ফরহাদ রাকিব সার্চ দিলেই চলে আসবে। আরেকজন এটাকে শেয়ার করেছে নাজিয়া বিনতে আলমগীর। এইরকম 250 লোকের মতো এটাকে শেয়ার করেছে। যাই হোক, এত ডিপে না যাই, এখন কাম টু দ্য পয়েন্ট। আপনি কোন দল করবেন, নাকি কোন দলকে সাপোর্ট করবেন, নাকি দলের কর্মী হয়ে কাজ করবেন, সেটা একান্তই ব্যক্তিগত আপনার ব্যাপার। কিন্তু আওয়ামী লীগ সরকার যেটা করছে, বিএনপি সরকার এর আগে যা করছে, জাতীয় পার্টি যা করছে, সবই আমরা জানি। এখন আপনি কোন দল করবেন কি করবেন না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি আপনার বিবেককে খাটাবেন এবং এই ভিডিওটা দেখতে থাকেন একটা লাইক দিয়ে। শাপলা চত্বর মেসাকার ডাম্পিং গ্রাউন্ড মাতুয়াইল। গত 16 বছরে ফ্যাসিস্ট আর ডিটেক্টরশিপের পেঁচিয়ে থাকা আতঙ্কের কারণে অনেকেই অনেক ইনফরমেশন প্রকাশ করতে পারেন নাই। তো এখন আস্তে আস্তে সেই ইনফরমেশনগুলি সামনে আসছে, মিলে যাচ্ছে অনেকগুলি অসমাপ্ত পাজল। তাই আমিও বললাম একটা ঘটনা শেয়ার করি। এই ঘটনা আমি আমার কাছে অনেকেরই অনেকের সাথে পার্সোনালি শেয়ার করেছি, কিন্তু পাবলিকলি এই প্রথম করলাম। এটা হচ্ছে তার কথা, যে কথাটা আমি বললাম যে অনেকেই এগুলি শেয়ার করে না, কিন্তু এখন আস্তে আস্তে সবাই শেয়ার করতে শুরু করছে। তো বিশেষ দ্রষ্টব্য মাতোয়াইল ডাম্পিং গ্রাউন্ডের ঘটনা। এই এলাকায় বাস করেন এমন কয়েকজন আমাদের সাথে শেয়ার করেছেন, ওনাদের থেকেই যা শুনে এসেছি সেই পোস্টে লিখেছি। এক সাক্ষী হিসাবে আমার তখনকার কলিগকেও আমি এই পোস্ট ট্যাগ করেছি। ঘটনার সত্যতা কতটুকু সেটা অবশ্যই তদন্তকারী বিভাগ যাচাই করে দেখবেন। তবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি শাপলা চত্বরের সেদিন রাতে হয়েছিল সেখানে সরকারি ক্যাজুয়ালিটির হিসাব কোনোদিনই গ্রহণযোগ্য নয় এবং প্রচুর তথ্য ও এভিডেন্স গোপন করা হয়েছে। 2016 সালে মাসটা ঠিক মনে নাই, খুব সম্ভবত এপ্রিল কিংবা মে মাসে, 2016 সালে ওইখানে গেছিল আর কি রাকিব। সেই কথাটাই বলতেছে। ব্যক্তিগত একটা ডকুমেন্টারি কাজের সাইট রেকি করার জন্য আমি আর মিথুন বণিক গিয়েছিলাম ঢাকার যাত্রাবাড়ির পিছনের দিকে এরিয়া গোলাপবাগের ভিতরে। সেখানে ঘুরতে ঘুরতে সন্ধ্যা পেরিয়ে আমরা পৌঁছে যাই কাজলার পার এলাকায়। লোকাল লোকজন রায়বাজারকে নিয়ে এরিয়া ঘুরতে গিয়েছিলাম। ওনারা আমাদেরকে বিভিন্ন এলাকা ও স্থাপনা দেখিয়েছিলেন। এক পর্যায়ে আমরা এসে পৌঁছাই কাজলার পাড়ের শেষ প্রান্তে, যেখানে শহরের চিহ্ন শেষ হয়ে খোলা ধানি জমি শুরু হয়েছে। আমাদের ডান পাশে ঢাকা ডেমরা হাইওয়ে সাই সাই করে গাড়ি যাচ্ছে। সামনের কিছুটা দূরে বড় বড় ফ্লাড লাইটের আলোয় আলোকিত বিশাল এক খোলা অঞ্চল। কিছু বোলডোজার আর এক্সকাভেটর কাজ করতেছে। আর সেই রাতের বেলায়ও উঠছে শত শত কাক, চিল। আশেপাশে পুরো খালি জায়গায় হওয়ায় কাকের চিৎকার আমাদের কান পর্যন্ত ভেসে আসছে। আমি একটু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, ভাই এটা কি? আমাদের সঙ্গে থাকা একজন উত্তর দিলেন, ওইটা মাতোয়াইল ডাম্পিং গ্রাউন্ড।
আমি তখন বললাম, বাপরে, এত বড় ভাগাড়ে কাউকে গায়েব করে ফেললেও তো কেউ কোনোদিন খোঁজ পাবে না। এরপরেই ওনাদের মাঝে নেমে আসে অস্থিরকর নীরবতা। ওই ভদ্রলোক নিজে থেকেই জানালেন এক নির্মম সত্য, যে গোলাপবাগ, কাজলার পার, বিবির বাগিচা সহ আশেপাশের সব এলাকার মানুষজনই জানে, কিন্তু মুখ খুলতে কেউ রাজি না। 2013 সালে 5ই মে রাতে মতিঝিল শাপলা চত্বরে হেফাজত ইসলামের অন্তত 1 লাখ নেতাকর্মীকে চত্বর থেকে সরানোর জন্য রাত 1টা থেকে জয়েন্ট অপারেশন শুরু হয় পুলিশ, র্যাব, বিজেপি। এর 2 ঘন্টা পর রাত 3:30টার দিকে অনেকগুলো ট্রাক প্রবেশ করে মাতোয়ারি ডাম্পিং গ্রাউন্ডে। সেই ট্রাকগুলো থেকে নামানো হয় সারি সারি পাঞ্জাবি পাজামা পরা রক্তাক্ত লাশ। কারো মাথায় তখন টুপি আছে, কারো মাথায় নাই, কারো বুকে গর্ত, কারো মাথায় গর্ত, বোঝাই যাচ্ছে গুলি খাওয়া। সেই লাশগুলিকে নিয়ে যাওয়া হয় ট্রিটমেন্ট প্ল্যানে, যেখানে ওয়েস্ট প্রসেসিং মেশিনে গার্বেজের সাথে একে একে ফেলে দেওয়া হয় লাশগুলো। ক্রাশিং এবং শ্রেডিং করে হাড় মাংস সব মিশিয়ে দেওয়া হয় ময়লার সাথে। এমনভাবে মিশিয়ে দেওয়া হয় যে প্রফেশনাল ফরেন্সিক টিম আর তাদের ইকুইপমেন্ট ছাড়া খালি চোখে সেই প্রসেস গার্বেজ দেখলে কেউ বলতেই পারবে না যে মধ্যরাতে দেহাবশেষ আছে এখানে। পুরো ঘটনাটা তদারকি করে র্যাব এবং লোকাল সরকার দলীয় কিছু নেতা। সেই দিন কয়েকটা লাশের ভাগ্যে এই পরিণতি হয়েছিল সেটা কেউ বলতে পারবে না। সেই দিন কতগুলি লাশের সাথে এই পরিণতি হয়েছিল সেটা কেউ বলতে পারবে না, তবে নাম্বারটা যেন 3 সংখ্যার কম নয় এই ব্যাপারে সবাই নিশ্চিত। কি বুঝলেন? মানে শাপলা চত্বরে যে 2013 সালে 5ই মে যে ঘটনাটা হয়েছিল হেফাজতে ইসলামের সাথে, সেখানে আমরা অনেক কিছুই দেখেছি। আর লক্ষ লক্ষ লোক এখানে সমবেত হয়েছিল। সেই লোকগুলি মানে এক রাতের ভিতরে নাই। অনেককেই পিটাইছে পুলিশ, আমরা দেখতে পাচ্ছি। অনেককেই খালি গায়ে যে যেমনে পারছে এমনি গেছে, শুধু স্যান্ডেলগুলি জুতাগুলি পরে রয়েছে। আর সেই রাতেই সবাইকে ব্রাশ ফায়ার করে মারা হয়েছে। আর এইগুলিকে আবার ট্রাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ওই মাতোয়ারি ডাম্পিং পয়েন্টে। সেখানে নিয়ে যে ক্রাশ মেশিনের মধ্যে ময়লা দিয়ে একবারে করে ফেলায়, মিক্সিং করে ফেলায়, ময়লার সাথে মাটির সাথে সব মিশে যায় ক্রাশ করা। সেই মেশিনে এগুলি ক্রাশ করে এক্সকেভেটর দেয়া সেই ময়লার সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। এখন আপনি ভাবেন আপনি কি করবেন, কোন দলকে সাপোর্ট করবেন? কোনো দলই ভালো না। ক্ষমতার জন্য সবাই রাজনীতিতে টিকে থাকার জন্য যার যখন সময় আসে তখন সে তাই করে। এরশাদ সরকারও কম করে নাই, বিএনপিও কম করে নাই, আওয়ামী লীগেরটা তো সেটা প্রমাণ রয়েই গেছে। শেষ প্রমাণটা এই যে 2024 সালের 5ই আগস্ট নির্বিচারে গুলি করলো। সেখানে যদি আপনার ভাই, আমার ছেলে, আপনার ছেলে সন্তান যদি থাকতো, আর সেই হেফাজতে ইসলামের এখানে যদি আপনার আত্মীয় স্বজন কেউ থাকতো, তাহলে কি হইতো? সেজন্য সকল সরকারের পতন হয়েছে। এই বিএনপির সরকারেরও পতন হয়েছে, এরশাদেরও পতন হয়েছে, কিন্তু এইটা ভিন্ন। এই যে 5ই আগস্ট যেটা হয়েছে, এটা হচ্ছে ছাত্র জনতার ঐক্যবদ্ধ গণ অভ্যুত্থানে পতন। এটা সহজ পতন না, এটাকে সহজভাবে মেনে নেওয়া যাবে না। আর এই ইতিহাস সারা জীবন সবাই বয়ে যাবে।
সবার আর্তনাদ, কান্নাকাটি, এই যে মানে আয়নাঘর, কারো বেলায় আয়নাঘর ছিল না, না এরশাদের বেলায় ছিল, না খালেদা জিয়ার বেলায় ছিল, না জিয়াউর রহমানের বেলায় ছিল, কিন্তু এই আওয়ামী লীগ সরকারের বেলায় এই আয়নাঘর যে লোমহর্ষক বর্ণনা দিয়েছে, আয়নাঘর থেকে যারা বেরিয়ে আসছে। কারণ আপনি চিন্তা করেন আপনি কোন দল করবেন। ভালো লাগলে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন। এটা আমার বানানো কথা না, একজনের পোস্ট থেকে নেওয়া। এটা বিশাল বড় পোস্ট, তারপরেও সংক্ষিপ্ত করে পড়া হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।